চিকুদের বাড়িতে। চিকু কই? হ্যালো বন্ধুরা, সবাই খুব রাগ করে আছো না আমার উপরে যে আমার ভিডিওগুলো আসতে এত লেট হচ্ছে। ট্র্যাভেল তো করে ফেলি, তারপরে সেখান থেকে নিজেকে রিঅ্যারেঞ্জ করতে বেশ টাইম চলে যায়। তারপরে ক্যামেরাও খারাপ হয়ে গেছিলো, অনেক কিছু ইস্যু হয়েছে, তো যে কারণে একটু লেট হয়ে গেল, সরি। তো তোমরা ধৈর্য ধরে প্লিজ একটু দেখে নাও, আর কথা দিচ্ছি চেষ্টা করব দুদিন পর পরই ভিডিও দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, আগের রিক্যাপটা আমি একটু দিয়ে দিলাম যে ভিডিওটা ছিল। এখন তোমরা দেখবে আগরতলার সেকেন্ড দিনের আমার ব্লগটা। চলো দেখতে থাকো, টাটা। আজকে আগরতলায় আমাদের সেকেন্ড দিন। এই হলো বাইরের আকাশ, দেখো কি সুন্দর। কালকে যখন এসছিলাম তখন মোটামুটি মেঘই ছিল, তোমরা দেখেছিলে এখানটায় পুরো মেঘ ছিল। আজকে মেঘটা একটু কম, জানি না পরে বৃষ্টিও হতে পারে। তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে যাব হচ্ছে পুজো দিতে। আমরা যাব হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। এখন বাজে 7টা, বেরিয়ে যাচ্ছি। আছে তাই না? স্নান টান সকাল সকাল কমপ্লিট। প্রথমে একটু কান্নাকাটি করছিল যে যাবে কি যাবে না, মা ঘুম থেকে উঠবো কি না। এখন কিন্তু ঘুম কেটে গেছে, কি রে তাই কি না? আচ্ছা, গাড়ি থেকে ঘুমাবে। যাচ্ছি হচ্ছে পুজো দিতে। ধরে ফেলে যে রাস্তা দিয়ে আগের দিন আমরা গেছিলাম চিকুদের বাড়ি, এটা সেই রুটি, বাট চিকুদের বাড়ি হচ্ছে নিচের দিক দিয়ে আর আমরা যাচ্ছি উপর দিক দিয়ে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যেতে টাইম লেগেছিল মোটামুটি 1.5 ঘন্টা। এখন আমরা রয়েছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের বাইরে, যেখানে বিক্রি হচ্ছে মায়ের পুজো দেওয়ার সামগ্রী। এই দোকান থেকে আমরা ডালি সাজিয়ে নিলাম। ডালির মধ্যে ছিল ফুল, শাড়ি, আরও কত কি, সব মিলিয়ে ডালির দাম পড়লো 500 টাকা। এখানেই আমরা জুতো টুতো রেখে এগিয়ে চললাম এরপর মায়ের মন্দিরের দিকে। এই মন্দিরটি রয়েছে ত্রিপুরার আগরতলার উদয়পুর এলাকায়। উদয়পুরের মাতাবাড়ি এলাকায় রয়েছে জন্য এই মন্দিরকে মাতাবাড়ি মন্দিরও বলা হয়ে থাকে। 100 ফুট লম্বা এই মন্দিরটি উদয়পুরের একটা ছোট্ট পাহাড়ের উপর রয়েছে, আর এর আকৃতি দেখতে অনেকটা কচ্ছপের কুর্মের মতো, তাই কি কুর্মা মন্দিরও বলে। মায়ের মন্দিরের বাইরে প্রচুর ভিড় ছিল, তাই আমরা প্রথমে চলে যাই বাবা ভোলেনাথের পুজো দিতে। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবা ভোলেনাথের এই মন্দিরটি। বাবার পুজো দিয়ে এরপর আমরা এগিয়ে চললাম মায়ের দর্শনের জন্য। তোমাদের জানিয়ে রাখি, 75 ফিট লম্বা এই মন্দিরটি কিন্তু আমাদের 51 পীঠের মায়ের মন্দিরের আরেকটি পীঠ। কথিত আছে যে এখানে মা সতীর ডান পা এসে পড়েছিল, আর তারপরে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উৎপত্তি। এই লাল রঙের মন্দিরের ভিতরেই রয়েছেন মা। মাকে দেখার জন্য 2টো গেট রয়েছে। এই গেটটি দিয়ে মূলত পুরোহিতরা পুজোর সামগ্রী নিয়ে পুজো দিয়ে দেন। নাম গোত্র বলতে হয়, আর পুরোহিতরা নিজেরাই পুজো দিয়ে দেন। আর আরেকটি গেট দিয়ে করতে হয় মায়ের দর্শন। এই হলেন মা ত্রিপুরা সুন্দরী। জানো তো, মায়ের এই মূর্তিটি পুরো কষ্টি পাথরের তৈরি। পুজো দেওয়া শেষ। এইখানে মন্দির খোলে মোটামুটি 9টা নাগাদ। আমরা 8টা থেকেই চলে এসেছিলাম, ওই জন্য ভিড়ও পাইনি, তাই পুজো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই হলো পুরো মন্দির চত্বর।
পুজো দেওয়া আমাদের শেষ, আমরা বেরিয়ে এলাম। আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কল্যাণ সাগর নম্বর এই দিঘিটি। আমরা চলে এসেছি আগরতলার আরেকটা ফেমাস জায়গা দেখতে, সেটা হলো উদয়পুরের নীরমহল। ওই দূরে রয়েছে নীরমহল। জায়গাটার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, এই মহলটা পুরো জলের ঠিক মাঝখানে রয়েছে, তাই এই মহল দেখতে আমাদের যেতে হবে জল পেরিয়ে। এই মহল দেখতে যাওয়ার জন্য প্রচুর ব্যবস্থাই রয়েছে স্টিমার, রয়েছে বোট, বাট সবকটারই আলাদা আলাদা টাইমিং রয়েছে। এবার আমাদের কাছে অত সময় ছিল না, সেই কারণে আমরা নিয়ে নিয়েছিলাম একটি নৌকা। আবার নাই, গরম লাগছে না? বাবাকে বললাম করতে না, জ্যাকেট পরে আমরা এখন বসে পড়েছি নৌকার মধ্যে, কিন্তু প্রচণ্ড রোদ, নৌকার উপরে কোনো ছাউনি ছিল না, তাই ওগিয়ে গিয়েছিল ছাতা নিয়ে আসতে। তারপরে ছাতা মাথায় দিয়ে কড়া রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম নীরমহল দেখতে। আমাদের সাথে ছিল আরও 2 জন, যারা এসেছিল গুয়াহাটি থেকে। আর কোনো বোট যাচ্ছিল না জন্য আমরা এই নৌকাটা কিন্তু ভাড়া করে নিয়েছিলাম। বাট কিছুক্ষণ পরেই দেখছি যে আমাদের ছাড়িয়ে চলে যাচ্ছে একটা স্পিড বোট। তখন খুব হাসিও পাচ্ছিল যে আমাদের নৌকাটা এত স্লো যাচ্ছে। বাট এটা একটা অ্যাডভেঞ্চার ছিল, কারণ অনেক দিন পর এরকম নৌকা করে আমরা যাচ্ছিলাম কোনো একটা কিছু দেখতে। জলটা জোরে কষ্ট করে যাচ্ছি, ছবি থাকা উচিত। ঘুরবো তো, জলটার লগে ঢেউর লগে মিলাবে না, পাগল নাকি? এদের জলটা এখানে স্পিড কেন কম আছে জানিস না? দিলে তো আমরা এক সাইড হয়ে যাবো। আমরা ন্যাচারাল ওয়েতে যাচ্ছি। আমরা কোথায় উড়ে যাচ্ছি? আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল কুহুর, কারণ ওর মাথার উপরে এত রোদ ছিল, সত্যি খুব খারাপও লাগছিল। কিন্তু শুধুমাত্র এই নীরমহল দেখার উদ্দেশ্যে আমরা এই কষ্টটাকে উপেক্ষা করলাম। আমাদের ভারতে মোট 2টো এরকম জলমহল রয়েছে, তার মধ্যে একটা রয়েছে জয়পুরে আর একটা হলো এইটা আগরতলার নীরমহল। রুদ্রসাগর দিঘির উপর রয়েছে এই নীরমহল। কত কচুরিপানা, আর এই মহল হচ্ছে সাদা, সবুজ আর সাদার কম্বিনেশনে জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। নৌকা করে দিঘির ওই পার থেকে এই পার আসতে আমাদের লেগেছে মোটামুটি 1 ঘন্টা। তারপরে পৌঁছে গেলাম আমরা নীরমহলে। প্রচণ্ড হাওয়া, এখানে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হলো। এইটুকু জায়গা আসতে যে পরিমাণ ঝলসে গেছিলাম, নিমেষে সেটা উবে গেল। মহলের ভিতরে ঢুকে যে দৃশ্য দেখলাম, তা দেখে পুরো রাস্তার যে ক্লান্তি পুরোটাই দূর হয়ে গেল। চারিদিকে সবুজ আর সাদা সাদা রঙের বিল্ডিং, মানে চোখ পুরো জুড়িয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কি দারুণ আর্কিটেকচার! জানো তো, আমরা একবার ঘুরে ব্যাক করে গেছিলাম, ভেবেছিলাম এটা দেখবো না, পরে কি মনে হলো চলে আসলাম। আর এখন ভাবছি না আসলে খুব মিস করতাম। জলের ঠিক মাঝখানে এই মহল তৈরি, তাই জন্য এই নাম হলো নীরমহল। নীর মানে জল, এখানে নীর মানে হলো জল, আর মহল মানে রাজপ্রাসাদ। কাজেই আমরা বলতে পারি এটা হলো একটা জল মহল বা জলের রাজপ্রাসাদ। এখন আমরা চলে এসেছি আগরতলার নীরমহলে। এই দেখো,
হচ্ছে এইরকম। এখানে আমরা এখন আছি। এটা ডান্স রুম ছিল, কোথায় লেখা হয় না, স্পেয়ার রুম এখানে লেখা। এটা বেডরুম বাবা, এটা এখানে বেডরুম আছে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে আবার বাথরুম, বাবা এটা বাথরুম সুন্দর। হ্যাঁ বাথটাব টাবটাও ছিল নাকি সেই যুগে, বাথরুম তখন টাইলস লাগানো। এখানে মানে বাথটব ছিল। আচ্ছা এটা হচ্ছে এদিকে, এটা জানি না কোন এটা এই দিকটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, এত হাওয়া। এই যে তোমরা দেখছো এত সুন্দর জলের উপরে তৈরি এই নীরমহল, এটা বানিয়েছিলেন আগরতলার রাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর, যিনি ছুটি কাটানোর জন্য এই মহলটা শখ করে বানিয়েছিলেন। অদ্ভুতভাবে কয়েক দশক পর আমরাও ছুটির দিনের কিছুক্ষণ এই মহলের ভিতর কাটিয়ে এখন ফিরে যাচ্ছি আগরতলা শহরে। এখন আমরা চলে এসেছি আগরতলায় আমাদের নেক্সট প্লেস ভিজিট করতে, সেটা হলো আগরতলার উজ্জয়ন্ত প্যালেস। সকাল 11টায় খুলে যায় এই প্যালেস, খোলা থাকে সন্ধ্যে 6টা অবধি। এন্ট্রি ফিস এখানে 20 টাকা করে পার পারসন। এখনও এন্ট্রি করিনি, কিন্তু দূর থেকেই প্যালেসটা এত সুন্দর লাগছে দেখতে, ভাবছি যে কাছে গেলে না জানি কতটাই সুন্দর হবে। আগরতলার এই প্যালেস মানডেতে ক্লোজ থাকে, আর ক্লোজ থাকে যে কোনো ন্যাশনাল হলিডেতে। আমরা এখন এসেছি আগরতলার রাজবাড়ি, এই রাজবাড়ির নাম উজ্জয়ন্ত প্যালেস। অনেকটা ভিক্টোরিয়ার মতো লাগছে দূর থেকে, পরিবেশটা খুব সুন্দর। এদিকে মনে হয় ফোয়ারাগুলো হয়, এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা রয়েছে। এটা মনে হয় 7টা 7:30 নাগাদ হবে। দিকটা বেশ সুন্দর না, ফটো তোলার জায়গাটা। ওই যে সবুজে ঘেরা বিশাল বড় এরিয়ার মধ্যে তৈরি এই উজ্জয়ন্ত প্যালেস। এই প্যালেস বানিয়েছিলেন রাধা কিশোর মাণিক্য দেববর্মা। এই প্যালেসটি গ্রিক রোমান ইন্দো মোগল আর্কিটেকচারে তৈরি। আগে এই প্যালেসটি মাণিক্য রাজবংশের আন্ডারেই ছিল, পরে যখন ত্রিপুরা ভারতের মধ্যে অ্যাড হয়ে যায় তখন ভারত সরকার এটিকে কিনে নেয়। ভারত সরকারের অধীনে আসার পর প্রথমে এখানে তৈরি করা হয়েছিল বিধানসভা, আর পরবর্তীতে এটিকে কনভার্ট করা হয় মিউজিয়ামে। এখানে তোমাদের বলে রাখি, মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ না। তাহলে মাস্ট ভিজিট প্লেস কিন্তু এই উজ্জয়ন্ত প্যালেস। এখানে আসলে তোমরা মোটামুটি ত্রিপুরার সমস্ত ইতিহাস জানতে পারবে, আর জানতে পারবে এখানে কোথায় কোথায় ভ্রমণের সুন্দর সুন্দর জায়গাও রয়েছে। এখন বাজে সন্ধ্যা 5:30, আর ধীরে ধীরে প্যালেসটা সেজে উঠছে সুন্দর লাইট দিয়ে, কারণ এখানে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থাও। এই প্যালেসের দুদিক রয়েছে জলাশয়ে ঘেরা। এখানকার সাধারণ মানুষরা যাতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখানে বসতে পারে তার জন্য তৈরি করা রয়েছে বসার ব্যবস্থা, আর সাথে রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। কাজেই ছোটরাও এখানে আসলে খুব একটা কিন্তু বোর হবে না। সবাই বুঝতেই পারছো, উইকেন্ডে ফ্যামিলি নিয়ে কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য এটা কিন্তু একটা আইডিয়াল প্লেস। প্যালেসের একদিকের জলাশয় তোমরা দেখলে, এটা হলো আরেক দিকের জলাশয়।
এখানে দেখতেই পাচ্ছ চেয়ার পাতা রয়েছে, বোধহয় এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শোর কিছুটা পোর্শন হয়। আর আরেকটু কাছে গিয়ে দেখলাম এখানে দূরে সুইমিংয়েরও ব্যবস্থা রয়েছে। ওই যে ওইদিকে ডান দিকে যেটা দেখছো ওটা হচ্ছে কোনো সুইমিং ক্লাব। এই আমাদের অতটা ভালো দেখাতে পাচ্ছি না, বাট আমি দেখতে পাচ্ছি ওখান থেকে একটা একটা করে বাচ্চা সমস্ত ঝাঁপ দিচ্ছে এই পুকুরে। এই পুকুরেরই অপোজিট সাইডে রয়েছে জগন্নাথ বাড়ি। প্যালেসটা সকালেও যতটা সুন্দর লাগছিল, যত রাত বাড়ছে লাইটিংয়েও ততটাই কিন্তু সুন্দর লাগছে, খুব মন কেড়ে নিল। এখন বেরিয়ে যাচ্ছি আমরা এই প্যালেস থেকে, 6:30 বাজে, টাইমিং শেষ। যে ভুলটা হয়ে গেছে, আমি ফোনটা বাড়িতে রেখে চলে এসেছি হোটেল থেকে। আর এখন অভি আসেনি, অভি গেছে কাজে মিট করতে একজনের সাথে, ক্লায়েন্টের সাথে। তো আমরা ওয়েট করছি, আমি একটা আঙ্কেলের কাছ থেকে নিয়ে ফোন করেছি, এখন দেখি কী হয়, কখন আসে। এখন আমাদেরকে বেরিয়ে এখানে থাকতে হবে বাইরে, মোবাইল রেখে এসেছি হোটেলে। আর তার অভিও এখনও আসেনি, তাই জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ সময় কাটালাম প্যালেসের বাইরে। বাইরেটাও কিন্তু বেশ সুন্দর, প্রচুর বাজার বসে, পাওয়া যায় বাচ্চাদের খেলনা, আইসক্রিম, চা সব। এখন আমরা চলে এসেছি আগরতলা হেরিটেজ পার্কে। হ্যাঁ দেখছি, এখানে ঘুরতেও এসেছি, সাথে এসেছি চিকুদের সাথে শেষবারের মতো দেখা করতে। এর আগে যে উজ্জয়ন্ত প্যালেস থেকে আমরা ঘুরে এলাম, এটা হলো তারই ছোট্ট একটা মডেল রাখা রয়েছে পার্কে। শুধু উজ্জয়ন্তী প্যালেসই না, আগরতলার সমস্ত হেরিটেজ যে সমস্ত প্লেসগুলো আছে সব কিছুরই ছোটো ছোটো মডেল এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। বলতে পারো এটা ছোটোখাটো একটা আগরতলাই। এটা হলো সেই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। আর এই হলো নীরমহল। অনেক কিছুই দেখলাম যেগুলো এখনও অদেখা রয়ে গেছে, সব কিছু তো একবারে আমরা কভার করতে পারলাম না। একবারে আগরতলায় এসে ইচ্ছা আছে পরে আরেকবার ঘুরতে আসবো, কারণ এখনও অনেক জিনিস কিন্তু অদেখা রয়ে গেল। দীপশু চিকুরা তো এই জায়গায় আগেই এসেছে, কিন্তু কুহু এরকম জিনিস ফার্স্ট টাইম দেখলো, ও খুব মজা পেয়েছে। আর আমার আর অভির ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা বাবা মায়ের হাত ধরে এরকম পুজোর প্যান্ডেলে যেতাম, ওখানে এরকম ছোট ছোট সুন্দর মডেল সাজানো থাকতো, সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকতাম। অনেকদিন পরে 3টা বাচ্চা একসাথে হয়েছে, ব্যাস চলছে দুষ্টুমি। পার্কটা আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো, সত্যি আর কিছু দেখাও যাচ্ছিল না, তাই চলে এসেছিলাম আমরা ঠিক পার্কের উল্টো দিকে চা খেতে। তো পড়ে গেছে, দেখা দেখা कॉन्ग्रेचुलेशन। दिखाओ दांत दिखाओ, कहाँ पे है? की खुशी हो। এরপর অনুদা রুনি ওরা আমাদেরকে নিয়ে গেল ওখানকার ফেমাস একটা রেস্টুরেন্টে ডিনার করাতে। তবে এবার ডিনার ছিল মিক্সড, কেউ খেয়েছি ধোসা, কেউ খেয়েছি চাউমিন, এইভাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের আগরতলায় হচ্ছে 3rd দিন। আজকে চলে যাব, ফিরে যাব হচ্ছে গৌহাটি। ফ্লাইট টাইম হচ্ছে আমাদের 3টে। তো আমরা হোটেল থেকে চেক আউট করবো অ্যারাউন্ড 1টা। এখন ঘুম থেকে উঠে গেছি 7টা 7:30 নাগাদ, কিন্তু ঘুম একদম ভালো হচ্ছে না। কারণ কি, এরকম দুটো বেড দিয়েছে আমাদের। আমি অভি তো শুয়ে পড়ছে, বাট কুকুরকে নিয়ে আমার শুতে খুব প্রবলেম হচ্ছে এখানে। ও তো সকালে আমি উঠে গেছিলাম 7টা 7:30টায়, কিন্তু তারপরে কি হলো, ওকে তো সারা রাতই জড়িয়ে ধরে ঘুমিয়েছি, ও পড়ে যায়নি। আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে ও পড়ে না যায়। লাস্টে আজকে সকালে এক্সচেঞ্জ করলাম, ওর বাবাকে বললাম তুমি ওইদিকে শো, আমি এদিকে শুয়ে পড়ি একটু। ও একটুখানির জন্য শুয়েছিল ওর সাথে, ব্যাস ধপাস করে পড়ে গেছে ওইদিকে। জায়গা তারপরে আমরা 8টা অবধি একটু এদিক ওদিক করে গড়িয়ে নিয়েছি। এখন আমরা উঠে রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে তো 1টা নাগাদ বেরিয়ে যেতে হবে। খুব ভালো লাগলো আগরতলা শহরটা, আবার আসার ইচ্ছা আছে, কিছু কিছু জায়গা বাকি থেকে গেছে। আর রুনিদের সাথে তো ভীষণ সুন্দর টাইম কেটেছে। জানি না এর পরের বার আসলে ওদের সাথে দেখা হবে কিনা, তবে চেষ্টা করবো, ওরা থাকতে যদি আসতে পারি খুব ভালো টাইম
কেটেছে। আর বাচ্চারা তো ভীষণ এনজয় করেছে, ভীষণ। এখন আমরা রেডি হোটেল চেক আউট করার জন্য। বেশ আর কিছুক্ষণ তারপরেই ছাড়িয়ে দেবো আগরতলা। চেক আউটের পরেও আমাদের হাতে বেশ কিছুক্ষণ টাইম ছিল, তাই চলে গেছিলাম আমরা আগরতলার জগন্নাথ বাড়ি দেখতে, যেটা কালকেও তোমরা দেখেছিলে রাজবাড়ির থেকে ঠিক লেফট সাইডেই ছিল। খুব সুন্দর একটা পরিবেশে তৈরি জগন্নাথ বাড়ি। এই জগন্নাথ বাড়ি দিয়েই শেষ হলো আমাদের আগরতলা ভ্রমণ। এখন চলে এসেছি এয়ারপোর্টে। আগের দিন এয়ারপোর্টে বেরোনোর সময় যে আর্কিটেকচারটা দেখেছিলাম, সেখানে হ্যান্ডমেড কিছু জিনিস রাখা ছিল। পরে এখানে দেখছি এন্ট্রি করার পরে যে এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে এইসব আগরতলার কিছু ভাস্কর্য। অন্যান্য জায়গার মতো আগরতলাতেও থেকে গেল কিছু অদেখা জায়গা, ওগুলো দেখতে আবার আসার ইচ্ছা নিয়ে ফিরে যাচ্ছি এখন গৌহাটি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই। বন্ধুরা, জানি ভিডিওগুলো ছাড়তে অনেক দেরি হয়ে গেল, তবু প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আর সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা।